একটা যুদ্ধ যখন প্রায় শেষ, যখন একটা নতুন দেশের জন্ম হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে চালানো হয়েছিল ইতিহাসের অন্যতম পরিকল্পিত আর নৃশংস এক হামলা। তো চলুন আজকে আমরা সেই ভয়ঙ্কর ঘটনার পেছনের গল্পটা একটু জানার চেষ্টা করি। ভাবুন তো একবার, একটা জাতির জন্মের ঠিক আগে, মুক্তিযুদ্ধের প্রায় শেষ দিকে এসে চালানো সেই শেষ নৃশংস আঘাতটা ঠিক কী ছিল? আজকের আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দিনটা ছিল 14ই ডিসেম্বর 1971, জায়গাটা ঢাকা। আমাদের বিজয়ের মাত্র 2 দিন আগে। তাদের টার্গেট কারা ছিল জানেন? শত শত মানুষ, দেশের সেরা কিছু মস্তিষ্ক, ঠিক সেই মানুষগুলো যারা একটা নতুন দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। তো চলুন এই বিষয়ে আরেকটু গভীরে যাওয়া যাক, কারণ এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন হামলা ছিল না, একদম নয়। এটা ছিল বিজয়ের ঠিক আগে চালানো একটা পুরোপুরি পরিকল্পিত গণহত্যা। এটা ছিল দেশের সেরা ব্রেনদের, আমাদের বুদ্ধিজীবীদের শেষ করে দেওয়ার একটা ঠান্ডা মাথার পরিকল্পনা। তালিকায় কারা ছিলেন? সাংবাদিক, প্রফেসর, ডাক্তার, লেখক, শিল্পী। এক কথা বলতে গেলে যারা ছিলেন জাতির বিবেক। আর উদ্দেশ্য খুবই পরিষ্কার, দেশটাকে যেন জন্মের আগেই মেধাগতভাবে পঙ্গু করে দেওয়া যায়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কারা ছিল এই ভয়াবহ হত্যাকাণ্ডের পেছনে? চলুন এবার আমরা সেই ঘাতক বাহিনীগুলোর পরিচয় জেনে নেই, যাদেরকে আমরা আল বদর আর আল শামস নামে চিনি। আচ্ছা, এরা ছিল বেসিক্যালি পাকিস্তানপন্থী কিছু প্যারামিলিটারি মিলিশিয়া গ্রুপ। এদের বানানো হয়েছিল স্থানীয় দালাল বা কোলাবোরেটরদের নিয়ে। আর এদের মূল কাজটাই ছিল পাকিস্তানি আর্মিকে হেল্প করা, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়া, আর যারা স্বাধীনতার স্বপ্ন দেখছিল তাদের সেই স্বপ্নকে গুড়িয়ে দেওয়া। যদিও দুটো গ্রুপেরই লক্ষ্য এক ছিল, পাকিস্তানপন্থী, কিন্তু তাদের মধ্যে একটা বেশ বড়সড় পার্থক্য ছিল। যেমন আল বদর, এটা তৈরি হয়েছিল মূলত জামাতে ইসলামীর যে ছাত্র সংগঠন ছিল, ইসলামী ছাত্র সংঘ, তাদের সদস্যদের নিয়ে। আর এরা ছিল ভয়ঙ্কর রকমের নৃশংস। অন্যদিকে আল শামস, এটা বানানো হয়েছিল মুসলিম লীগপন্থী অন্য ছাত্র সংগঠন আর মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে। তো কিভাবে এই ডেথ স্কোয়াডগুলো তৈরি হলো, আর এদের পিছনে কারা মদত দিচ্ছিল? চলুন সেই ব্যাপারটা একটু দেখি। দেখুন, এর শুরুটা কিন্তু হয়েছিল 71-এর 22শে এপ্রিল জামালপুরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু রাজাকার বাহিনী অফিসিয়ালি তৈরি হওয়ারও আগের ঘটনা। সেদিন মোহাম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে আল বদর তৈরি হয়। আর দেখতে দেখতে সেপ্টেম্বরের মধ্যেই মতিউর রহমান নিজামীর নেতৃত্বে এটা একটা দেশজুড়ে কাজ করা ভয়ঙ্কর সংগঠনে পরিণত হয়ে যায়। আর এই পুরো বাহিনীটা কিন্তু তৈরি হয়েছিল সরাসরি পাকিস্তানি আর্মির ইস্টার্ন কমান্ডের হেড জেনারেল নিয়াজির সাপোর্টে। তার এই যে গণহত্যা নীল নকশা, এটা কিন্তু একেবারে টপ লেভেল থেকেই তৈরি করা হয়েছিল। আচ্ছা, এবার আসি এদের লিডারশিপ আর মূল উদ্দেশ্য, কোর অবজেক্টিভ কী ছিল সেই প্রসঙ্গে। এই যে লিস্টটা দেখছেন, এটা দেখলেই বোঝা যায় যে এটা কোনো এলেবেলে মিলিশিয়া বাহিনী ছিল না। একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা পরিষ্কার কমান্ড স্ট্রাকচার ছিল। গোলাম আজম ছিলেন সার্বিক তত্ত্বাবধানে, আর তার নিচে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামানদের মতো নেতারা ছিলেন। তাদের উদ্দেশ্যগুলো ছিল একদম পরিষ্কার আর ভয়ঙ্কর। প্রথমত, অখণ্ড পাকিস্তান রক্ষা করা। দ্বিতীয়ত, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়া। তৃতীয়ত, যারা বিরোধিতা করবে তাদের খুঁজে বের করে শেষ করে দেওয়া। আর সবশেষে, রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো দেশ জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা। তারা নিজেরা নিজেদেরকে কিভাবে দেখত তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তাদের নিজেদেরই পত্রিকা দৈনিক সংগ্রামের একটা লেখা থেকে। তারা লিখেছিল, আল বদর একটি নাম, একটি বিস্ময়। ভারতীয় চর বা দুষ্কৃতিকারীদের কাছে আল বদর সাক্ষাৎ আজরাইল। ভাবা যায়, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা আর শালীনতাকামীদের জন্য আক্ষরিক অর্থেই মৃত্যুর ফেরেশতা বা আজরাইল হিসেবে দাবি করত। তো এই যে ভয়ঙ্কর পরিকল্পনা, এটাকে তারা কাজে পরিণত করল কিভাবে? তাদের মেথডটা ঠিক কী ছিল? চলুন সেটাই এবার দেখি। তাদের কাজের পদ্ধতি ছিল একেবারে স্টেপ বাই স্টেপ আর খুব ঠান্ডা মাথার। প্রথম কাজ ছিল টার্গেট করা বুদ্ধিজীবীদের একটা ডিটেইলড লিস্ট বানানো। এরপর গভীর রাতে তাদের বাড়ি থেকে তুলে আনা হতো। তারপর তাদেরকে নিয়ে যাওয়া হতো রায়ের বাজার বা মিরপুরের মতো নির্দিষ্ট কিছু কিলিং ফিল্ডে, আর সেখানেই তাদের উপর চলত নির্মম অত্যাচার এবং সবশেষে হত্যা। কিন্তু শুধু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটাই তাদের একমাত্র অপরাধ ছিল না। এর বাইরেও তারা আরও অনেক ভয়ঙ্কর কাজে জড়িত ছিল।
যেমন পাকিস্তানি আর্মির হয়ে গুপ্তচরবৃত্তি করা, সাধারণ মানুষকে কিডন্যাপ করা, বিনা বিচারে হত্যা করা, লুটপাট চালানো, এমনকি ধর্ষণের মতো জঘন্য অপরাধেও তারা লিপ্ত ছিল। তাদের নিষ্ঠুরতা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল সেটা বোঝানোর জন্য একটা তথ্যই হয়তো যথেষ্ট। দেশ স্বাধীন হওয়ার পরে আলবদরদের ফেলে যাওয়া একটা অফিস থেকে এক ব্যাগ ভর্তি মানুষের চোখ পাওয়া গিয়েছিল। এই একটা ঘটনা থেকেই তাদের পৈশাচিকতার মাত্রাটা কল্পনা করা যায়। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এই ভয়ঙ্কর নংশতা? এর পেছনে তাদের আসল উদ্দেশ্যটা কি ছিল, আর এর প্রভাবটাই বা কতটা সুদূরপ্রসারী? আসলে তাদের মূল লক্ষ্যটা কিন্তু শুধু যুদ্ধ জেতা ছিল না, তাদের আসল উদ্দেশ্য ছিল আরও অনেক গভীর আর ভয়ঙ্কর। তারা চেয়েছিল বাংলাদেশ নামে যে নতুন দেশটা জন্ম নেবে সেটা যেন শুরু থেকেই মেধাগতভাবে একটা পঙ্গু রাষ্ট্র হয়। আর বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে এই পুরো পরিকল্পনাটা নাকি জামাত নেতা গোলাম আজম আর পাকিস্তানি মিলিটারি অ্যাডভাইজার রাও ফরমান আলীর একটা মিটিংয়ে অ্যাপ্রুভড হয়েছিল। মানে এটা যে একদম হাই লেভেলের ষড়যন্ত্র ছিল তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তো সব আলোচনার শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা জাতিকে মেধাশূন্য করে দেওয়ার চেষ্টা, সেটা কি আসলেই কখনো সফল হতে পারে? এই প্রশ্নের উত্তরটা হয়তো ইতিহাসই সবচেয়ে ভালোভাবে দিতে পারে।